Hello students, today we shall discuss our last poem The Poetry of Earth written by John Keats. আজকে আমরা যে কবিতাটি পড়ব তার নাম হলো দ্য পোয়েট্রি অফ আর্থ এবং এর কবি হচ্ছেন জন কিটস। কবিতাটি শুরু করার আগে অতি সংক্ষেপে আমরা কবি সম্পর্কে এবং কবিতাটির ব্যাকগ্রাউন্ড বা নেচার সম্পর্কে কয়েকটা কথা জেনে নেব। জন কিটস ওয়াজ আ ভেরি ইয়াং রোম্যান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক পিরিয়ড বা রোম্যান্টিক যুগের মধ্যে একজন অত্যন্ত বিখ্যাত এবং তরুণ কবি ছিলেন জন কিটস। জন কিটস ছিলেন একজন রোম্যান্টিক পোয়েট এবং তৎকালীন রোম্যান্টিক পোয়েটদের রাইটিং স্টাইলের যে ফিচার্সগুলো আমরা দেখে থাকি সেই সেম ফিচার কিন্তু আমরা জন কিটসের রাইটিং স্টাইল বা তার পোয়েট্রিতেও দেখে থাকবো। এবার পার্টিকুলারলি জন কিটসের রাইটিং স্টাইল বা পোয়েটিক স্টাইলকে যদি আমরা সংক্ষেপে তুলে ধরি বা কিছুটা আলোচনা করি তাহলে আমরা দেখব জন কিটসের প্রত্যেকটা কবিতা ইনক্লুডিং দিস পোয়েট্রি দ্য পোয়েট্রি অফ আর্থ আমরা কিন্তু নেচারের কানেক্টিভিটিকে প্রবলভাবে পাবো। অর্থাৎ জন কিটসের প্রত্যেকটা লেখা বা তার যে পোয়েটিক ইন্সপিরেশন সেটাকে কিন্তু তিনি মূলত নেচারের মধ্যে থেকে খুঁজে পেতেন। এমনকি জন কিটসের লেখা প্রত্যেকটা কবিতার যে ইমেজেস, যে ডেসক্রিপশন, যে ডিটেলিং সব কিছুর মধ্যে কিন্তু তিনি নেচারকে খুব সুন্দর করে তুলে ধরছেন। এবং আমাদের এই যে কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ এখানেও কিন্তু আমরা এমন কিছু অর্গ্যানিক ইমেজেস পাবো যার সঙ্গে নেচারের কানেক্টিভিটি কিন্তু ভীষণভাবে জড়িত। এবার কবিতাটি শুরু করার আগে আমরা যদি টাইটেলটাকে দেখি যে টাইটেলের মধ্যে দিয়ে কবি আমাদেরকে কোনো বার্তা দিতে চাইছেন কিনা তাহলে আমরা দেখব যে হ্যাঁ, খুব প্রবলভাবে না হলেও একটা থিম কিন্তু এই টাইটেলের মধ্যে লুকিয়ে রয়েছে। অ্যান্ড দ্য টাইটেল ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ। আর্থ মানে পৃথিবী বা নেচার আমরা বলতে পারি। অ্যান্ড দ্য আর্থ কন্টেন্স পোয়েট্রি। পোয়েট্রির সিনোনিম হিসাবে আমরা বলতে পারি সং, গান, সঙ্গীত, সুর। পৃথিবীর সুর বা পৃথিবীর সঙ্গীত বা পৃথিবীর কণ্ঠ, পৃথিবীর রিদিম, এটাই হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ বা পৃথিবীর কবিতা বা প্রকৃতির কবিতা। এই যে টার্মে আমরা অ্যানালিসিস করি না কেন এই সমস্ত কিছু কিন্তু একে অপরের সিনোনিম বা সমার্থক শব্দ হিসাবে আমরা ধরে নিতে পারি। এবার কবিতাটিকে যদি আমরা শুরু করি তাহলে আমরা দেখব কবিতার প্রথম লাইনটি শুরু হচ্ছে টাইটেলের ফ্রেজকে দিয়ে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবী বা প্রকৃতির যে কবিতা তার যে সুর, তার যে ছন্দ সেটা কখনো মৃত হয় না, অর্থাৎ সেটা কখনো থামে না। পৃথিবীর সুর, ছন্দ, কবিতা, গানের যে প্রবাহ সেটা সর্বদা প্রবাহিত হতে থাকে, তার কোনো বিরাম নেই, তার কোনো বিশ্রাম নেই। এই একটি স্টেটমেন্ট দিয়ে কিন্তু কবিতাটি আমাদের শুরু হচ্ছে। পরবর্তীতে বলছে, when all the birds are faint with the hot sun and hide in cooling trees, যখন সমস্ত পাখিরা ফেন্ট হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায় বা টায়ার্ড হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়, কী কারণে? উইথ দ্য হট সান, প্রবল সূর্যের তাপে, স্কর্চিং সানলাইটে তারা যখন ক্লান্ত হয়ে যায়, এক্সহস্টেড হয়ে যায়, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং লুকিয়ে পড়ে অথবা বিশ্রাম নেয় বা বিরতি নেয় কোথায়? ইন কুলিং ট্রিজ, সেই সমস্ত গাছগুলোতে যেগুলো তাদেরকে একটু কমফোর্ট প্রোভাইড করে, যেগুলো তাদেরকে একটু কুলিং এফেক্ট দেয়, সেই সমস্ত গাছগুলোতে যখন তারা বিশ্রাম নেওয়ার জন্য ওঠে বা আশ্রয় গ্রহণ করে, আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মিড। যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়, তাদের যে সঙ্গীত তাকে থামিয়ে দেয় এবং বিশ্রাম গ্রহণের উদ্দেশ্যে গাছে আশ্রয় নেয়, তখন একটা সুর কিন্তু ভেসে আসে কোথা থেকে? নিউ মুন মিড, বা মিড কথার অর্থ তৃণভূমি, নিউ মুন বলতে আমরা বলতে পারি রিসেন্টলি কাট, অর্থাৎ সদ্য কাটা হয়েছে এমন তৃণভূমির হেজ বা ঝোপঝাড় থেকে একটি কণ্ঠ বা সুর কিন্তু ভেসে আসে। কখন? যখন পাখিরা বিশ্রাম নেয় গাছে, কারণ তারা সূর্যালোকের প্রচণ্ড দাবদাহে ক্লান্ত, পরিশ্রান্ত, তখন এই একটি সুর ভেসে আসে ফ্রম হেজ টু হেজ, ঝোপঝাড় থেকে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এই সুরটি, এই কণ্ঠটি আমাদের কাছে উঠে আসে। এবং সেই ঝোপঝাড়টি কোথায়? নিউ মুন মিড, সদ্য কাটা হয়েছে এমন তৃণভূমির কাছ থেকে। দ্যাট ইজ দ্য গ্রাসহোপার, এবং এই যে সুরটা ভেসে আসে, এই যে ভয়েসটা, এই ভয়েসটা কার? দ্য ভয়েস ইজ অফ আ গ্রাসহোপার।
ভয়েসটা হচ্ছে গ্রাসহোপার বা ফড়িংয়ের। হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি। গ্রাসহোপার বা ফড়িং সে কি করে, সে নেতৃত্বটাকে গ্রহণ করে। কিসের নেতৃত্ব? টু কন্টিনিউ দ্য ফ্লো অফ পোয়েট্রি ইন দ্য আর্থ। পৃথিবীর মধ্যে কবিতা, সুর, ছন্দ বা সঙ্গীতের এই যে প্রবাহকে কন্টিনিউ রাখার যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে গ্রহণ করে গ্রাসহোপার। সাধারণত এখানে প্রথমে আমরা যখন শুরু করছি কবিতাটি, তখন আমরা দেখছি পাখিরা ক্লান্ত হচ্ছে। পাখির কাজ কি? পাখি তার সুন্দর সুমিষ্ট কণ্ঠস্বর দিয়ে চারিদিক ভরিয়ে রাখে। তো সেইটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ পোয়েট্রি দ্যাট ফুলফিলস দ্য আর্থ, যেটা পৃথিবীকে পরিপূর্ণ করে তুলছে, সুমিষ্ট করে তুলছে এবং প্রকৃতির যে গান সেই প্রবাহকে বজায় রাখছে। এইবার সেই পাখিরা যখন ক্লান্ত হয়ে যায়, তার মানে তারা ক্লান্ত হচ্ছে, তার মানে তাদের সঙ্গীত থামছে, তারা বিশ্রাম নিচ্ছে, সঙ্গীত থামছে, মানে পৃথিবীতে প্রবাহিত যে সঙ্গীত বা সুর বা ছন্দ বা পোয়েট্রি, তার মধ্যে একটি বিরাম আসছে বা ব্রেক আসছে। তারপরে এই যে প্রবাহটিকে বজায় রাখার বা ধরে রাখার যে দায়িত্ব বা নেতৃত্ব, সেই নেতৃত্বকে গ্রহণ করছে কিন্তু গ্রাসহোপার। এবং সে কি করছে? হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি। গরমকালের প্রচণ্ড সূর্যে তপ্ত দাবদাহে সে পরিশ্রান্ত না হয়ে, সে ক্লান্ত না হয়ে, সেই ক্লান্তিটাকে সে তার লাক্সারি বানাচ্ছে, সেই কষ্টটাকে সে তার আরাম বানাচ্ছে, সেই পেনটাকে সে তার নিজের প্লেজারে ট্রান্সফার করছে। এবং হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। এবং তার এই যে দায়িত্ব যে টু কন্টিনিউ দ্য ফ্লো অফ পোয়েট্রি ইন দ্য অর অন দ্য আর্থ, পৃথিবীর বুকে এই সুরের বা ছন্দের বা সঙ্গীতের প্রবাহকে বজায় রাখার তার এই যে দায়িত্ব, এই দায়িত্ব থেকে সে কখনো নিজেকে সরিয়ে নিচ্ছে না। সে প্রত্যেকটা কষ্টকে হাসি মুখে সহ্য করছে, সে প্রত্যেকটা পেনকে তার প্লেজারে কনভার্ট করছে এবং তার দায়িত্বটা পালন করে চলেছে ডিলাইটফুলি, অত্যন্ত আনন্দের সহিত। For when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. এবং অবশেষে এই দায়িত্ব পালন করতে করতে করতে, এই আনন্দকে উপভোগ করতে করতে সে যখন খানিকটা ক্লান্ত হচ্ছে, তখন গিয়ে সে বিশ্রাম নিচ্ছে। কোথায় বিশ্রাম নিচ্ছে? অ্যাট ইজ। অ্যাট ইজ মানে আমরা বলতে পারি ইজিলি বা সহজে বা কমফোর্টেবলি বা আরামদায়কভাবে সে বিশ্রাম নিচ্ছে। বিনিথ সাম প্লিজেন্ট উইড, কোনো একটা আগাছা বা কোনো একটা ঝোপঝাড়ের নিচে বা মধ্যে গিয়ে সে অবশেষে তার দায়িত্বকে পূরণ করে সে আরাম করছে বা সে তার বিশ্রামটিকে গ্রহণ করছে। তাহলে এবার আমাদের পাঠকদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রথমে পাখিরা তাদের গানকে থামিয়ে বিশ্রাম নিল, তারপর তার দায়িত্ব নিল গ্রাসহোপার। সেজন্য কবি শুরু করেছেন এই লাইনটি দিয়ে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, যে পৃথিবীর গান কখনো থামে না। এবার যখন গ্রাসহোপারও বিশ্রাম নিচ্ছে, তাহলে এবার তো পোয়েট্রি বা আর্থের যে পোয়েট্রি সেটা তো এবার তো থামবে বা তার মধ্যে এবার তো ছেদ আসবে। তো আমাদের এই কনফিউশন বা আমাদের এই ডিলেমা বা আমাদের এই যে সংশয় অথবা আমাদের মনে জাগা কৌতূহল বা প্রশ্নকে দূর করার জন্য কবিতার ঠিক পরের লাইনে জানাচ্ছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। পৃথিবীর এই যে সঙ্গীত, পৃথিবীর ছন্দ, পৃথিবীর সুর, প্রকৃতির গান কখনো থামে না। সিজিং নেভার, কখনো এটি বন্ধ হয় না। এবং এই লাইনের যে অর্থ, এবং আমরা কবিতা শুরু করেছি যে লাইন দিয়ে, সেই লাইনের অর্থ কিন্তু একদমই একই, যার অর্থ দাঁড়ায় যে প্রকৃতির গান, প্রকৃতির ছন্দ কখনো থামে না, এটি বিরামহীন। অন আ লোন উইন্টার ইভিনিং, একটি শীতের সন্ধ্যা, একটি একাকী শীতের সন্ধ্যা, when the frost has wrought a silence, যখন কুয়াশা কিছু নীরবতা সৃষ্টি করেছে, একটি সাইলেন্স বা নীরবতাকে তৈরি করেছে বা বানিয়েছে, চারিদিক যখন নির্জন, শীতের কুয়াশা ভরা সন্ধ্যাতে চারিদিক যখন নির্জনতাতে পরিপূর্ণ হয়েছে, from the stove there shrills the cricket's song, বলছে এইবার যখন শীতকাল এসছে, যখন শীতকালে সন্ধ্যাবেলায় কুয়াশায় ঢাকা চারিদিক যখন নির্জন, প্রথম স্ট্যাঞ্জাতে আমরা দেখলাম
স্কর্চিং সানলাইট বা হট সান, তার মানে সেই যে সামার বা সেই যে সিজন সেটা সাজেস্ট করছে কোন সিজনকে, সামারকে। গ্রীষ্মকালের দায়িত্ব নিচ্ছে গ্রাসহপার। এবার আমরা দেখছি শীতকাল পড়েছে এবং শীতকালে গ্রাসহপার রেস্টে আছে, তাহলে এইবার পৃথিবীর যে সুর, প্রকৃতির যে গান, তাকে কে কন্টিনিউ করবে? সেইটার উত্তর দেওয়ার জন্য তিনি একটি পিকচার্স কিউ আমাদের মনে ক্রিয়েট করছেন, একটি ইমেজ তিনি আমাদের মনে ক্রিয়েট করছেন, যেখানে একটি শীতকালীন সন্ধ্যার কথা বলা হচ্ছে, যে সন্ধ্যা কুয়াশাতে ঢাকা এবং চারিদিকে নির্জনতা বিরাজ করছে। ফ্রম দ্য স্টোভ, এইরকম ধরনের অবস্থাতে ফ্রম দ্য স্টোভ, এখানে স্টোভ বলতে আমরা বলতে পারি ফায়ার প্লেস বা যেখানে আগুন জ্বলছে, দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং, সেইখান থেকে অত্যন্ত কর্কশ স্বরে, শ্রিল মানে কর্কশ বা হাই পিচ সাউন্ড বা কর্কশ বা এইরকম ধরনের আওয়াজে ভেসে আসছে কি, দ্য ক্রিকেট সং, ক্রিকেটের গান, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং এই যে ক্রিকেটের গান যেটি সেই স্টোভ থেকে ভেসে আসছে সেটি কি করছে, সেটি ওয়ার্মথ বা শীতকালকে, শীতের যে চারিদিকের কুয়াশা তার যে শীতল একটি প্রভাব, তাকে ধীরে ধীরে উষ্ণতাতে রূপান্তরিত করছে। কে? সেই ক্রিকেটের সং, দ্য সং অফ দ্য ক্রিকেট, তাকে কি করছে, তার চারিপাশের যে শীতল যে আবহাওয়া, তার চারিপাশের যে নির্জনতা, সেই নির্জনতাকে ভেদ করে তার মধ্যে কিছু সাউন্ডকে সে ক্রিয়েট করছে এবং জায়গাটিকে আরও ওয়ার্ম করছে, আর উষ্ণ থেকে উষ্ণতর করে তুলেছে। ইনক্রিজিং এভার, উষ্ণতাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখানে উষ্ণতা বলতে কিন্তু শীত গ্রীষ্মের অনুভূতি বা তাপমাত্রার কথা না, এখানে উষ্ণতা বা এখানে শীতল প্রবাহ বা শীতল এফেক্ট বা প্রভাব বলতে আমরা বুঝতে পারি যে নির্জনতাকে ভেদ করে তার মধ্যে কিছু সাউন্ডকে ক্রিয়েট করা হচ্ছে, যে সাউন্ডটাকে ক্রিয়েট করছে ক্রিকেট। তো এইভাবে সে কি বলবো, আমরা যদি খুব শর্টে সামারাইজ করতে চাই তাহলে আমরা বলতে পারি শীতকালের চুপ থাকার যে নির্জনতা, সেই নির্জনতাকে উষ্ণতা দিয়ে ভেদ করছে কে? ক্রিকেট তার গানকে দিয়ে। And seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. ক্রিকেটের সং এতটা এফেক্টিভ, ক্রিকেটের সং এতটা সারভাইভিং, ক্রিকেটের সং এতটা এফেক্ট ফেলছে যে ওই প্রবল শীতের সন্ধ্যা, চারিদিকে কুয়াশা ঢাকা, নির্জনতা, নিস্তব্ধতা, ভীষণ পরিমাণে সাইলেন্স যেখানে রয়েছে, সেখানেও কোনো একজন ব্যক্তি যে অর্ধ তন্দ্রাচ্ছন্ন রয়েছে বা যার অর্ধেক ঘুম ঘুম পেয়েছে, এইরকম ধরনের স্টেটে যে রয়েছে, ড্রাউজিনেস মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্নতা বা ঘুম ঘুম পাচ্ছে, এরকম অবস্থাতে যখন কোনো মানুষ থাকে তখন আমরা সেটাকে বলি ড্রাউজিনেস। তো কোনো একটা মানুষ যিনি এইরকম অবস্থাতে রয়েছে, যার অর্ধেক তিনি তন্দ্রাচ্ছন্ন, তার কি মনে হচ্ছে? তার মনে হচ্ছে দূরে কোথাও কোনো একটা গ্রাসি হিল, ঘাসে ঢাকা পাহাড় থেকে কোনো একটা গ্রাসহপার গুনগুন গুনগুন করে গান গাইছে। অর্থাৎ কোনো একটা মানুষ যিনি অর্ধতন্দ্রাচ্ছন্ন, শীতকালের একটি সন্ধ্যাতে, চারিদিকে কুয়াশা ঢাকা শীতকালের একটি সন্ধ্যাতে নির্জনতার মধ্যে যিনি বসে আছেন, তারও সেই ক্রিকেটের সংটা তার উপর এতটা এফেক্ট ফেলেছে, তার উপর এতটা প্রভাব বিস্তার করেছে যে তিনি বুঝতে পারছেন না যে এখন শীতকাল না এখন গ্রীষ্মকাল, এখন ক্রিকেট গান গাইছেন না এখন গ্রাসহপার গান গাইছে। তিনি ভাবছেন যে এটা বোধহয় দূরে কোনো একটা গ্রাসি হিল থেকে গ্রাসহপারের কণ্ঠস্বর তার কাছে ভেসে আসছে। এই ইমেজটার মধ্যে দিয়ে কবি আমাদেরকে বোঝাতে চাইছেন যে আর্থের যে পোয়েট্রি বা নেচারের যে সং, সেটার কন্টিনিউইটি বা সেটার যে টানা প্রবাহ, সেটি এমনভাবে একই রকম থাকে যে কোনো একটা মানুষ প্রবল শীতকালে হোক বা গরমকালে সে সেই টিউনকে শুনতে পাবে, সে সেই টিউনকে রিয়ালাইজ করবে, সেই টিউন বা সংকে সে ফিল করবে এবং সেই সং বা টিউন এতটাই একই রকমের হয় যে সে এটা বুঝে উঠতে পারে না যে এটা গ্রীষ্মকাল না এটা শীতকাল, এটা ক্রিকেট গাইছে না এটা গ্রাসহপার গাইছে। এবং সবথেকে বড় বিষয় যেটি তিনি আমাদের সামনে তুলে ধরতে চাইছেন, যে প্রথম দুটি লাইন, দুটি স্ট্যান্ডার যে প্রথম দুটি লাইন আমরা পাচ্ছি, নাম্বার 1 দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড অ্যান্ড দ্য সেকেন্ড ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার।
এইটার যে সত্যতা সেটি কিন্তু এই ইমেজের মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে, যে পৃথিবীর সঙ্গীত, পৃথিবীর গান কখনো থেমে থাকে না, এটি এক নাগারে বয়ে চলে, এটি এক নাগারে নিজের যে সুর সেটিকে ছুটিয়ে চলে। পাখিরা ক্লান্ত হলে গ্রাসহোপার দায়িত্ব নেয়, গ্রাসহোপার গরমে যতই কষ্ট পাক হাসি মুখে ডিলাইটফুলি তার ডিউটিটাকে পালন করে। গ্রাসহোপার যখন ক্লান্ত হয় তখন ক্রিকেট এসে সেই দায়িত্বটাকে পালন করে, এবং ক্রিকেট এতটা দায়িত্বপূর্ণভাবে তার কর্তব্যকে পালন করে যে কোনো একটা মানুষ বুঝতে পারে না যে সংটা ক্রিকেটের নাকি সংটা গ্রাসহোপারের। এটাই হচ্ছে স্পেশালিটি, এটাই হচ্ছে ইউনিকনেস অফ দি নেচার। নেচার তার চারপাশের সুর ছন্দকে এমন করে তৈরি করেছে, নেচার তার পাশে সুর ছন্দ সঙ্গীত কবিতাকে এমন করে সৃষ্টি করে যে কোনো একটা মানুষের কাছে কিন্তু সেগুলি একই রকম লাগে, কারণ কখনো কোনো ফ্লো আলাদা রকমের হয় না, ফ্লো সবসময় একমুখী হয়, ফ্লো সবসময় একই হয়। তাই এই যে সঙ্গীত যেটিকে প্রথমে গ্রাসহোপার, পরে ক্রিকেট এবং একদম প্রথমে পাখিরা ক্যারি করছে, তারা সেটিকে একইভাবে সমহারে সমভাবে বহন করে চলেছে, যে একটি মানুষের পক্ষে এটি বোঝা অত্যন্ত সমস্যাজনক যে তার মধ্যে কোথাও কোনো ব্রেক হচ্ছে, বা তার মধ্যে কেউ রেস্ট নিচ্ছে, বা তার মধ্যে কোনো রকমের কোনো ব্রেক আছে, এটি কোনোভাবেই কেউ মানতে পারবে না। এবং এটিই কবির মূল লক্ষ্য, বা এটিই কবির প্রধান মোটো, যে এই ট্রুথটাকে এস্টাবলিশ করা, দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। এটা কখনো থামতে পারে না, এটা কন্টিনিউয়াসলি ফ্লো করবে। এই হচ্ছে আমাদের কবিতা এবং কবিতার ক্রিটিক্যাল অ্যানালিসিস বা ইনার মিনিং আমরা বলতে পারি। এছাড়া কবিতাটির স্ট্রাকচার সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখব যে কিটস এখানে যে কবিতার ফর্ম বা ধরনটিকে বা স্ট্রাকচারটি ইউজ করেছেন সেটা নান আদার বাট পেট্রার্কান সনেট সম্পর্কে এর আগে আমরা জেনেছি, এবং অক্টেভ আর সেস্টেভ এই দুটি পার্টে কবিতাটি বিভক্ত। এছাড়া কবিতাটিকে আমরা আরও কিছু অ্যানালিটিক্সের মধ্যে দিয়ে ফেলতে পারি। আমরা বলতে পারি গ্রাসহোপার এখানে রিপ্রেজেন্টেটিভ অফ সামার অ্যান্ড ক্রিকেট এখানে রিপ্রেজেন্টেটিভ অফ উইন্টার। দুটো ইনসেক্ট দুটো সিজনকে রিপ্রেজেন্ট করছে, এবং দুটো ইনসেক্ট যে দুটো সিজনকে রিপ্রেজেন্ট করছে তার মধ্যে দিয়ে আলটিমেট যে মোটো টু এস্টাবলিশ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, সেই ট্রুথটা কিন্তু এস্টাবলিশ হচ্ছে। এইটা একটা। তো এই দিক থেকে আমরা বলতে পারি যে কবিতাটি একটি সিম্বলও, মানে এখানটাতে একটি সিম্বলিক পোয়েট্রি হিসাবেও কিন্তু কবিতাটিকে আমরা তুলে ধরতে পারি। এবং একদম প্রথমে আমরা যে ফিচার দিয়ে শুরু করেছিলাম যে কবির প্রত্যেকটা কবিতার মধ্যে আমরা নেচারকে খুঁজে পাবো, সেই ন্যাচারাল ইমেজেসগুলোও কিন্তু আমরা খুঁজে পেয়েছি। ইমেজেসগুলো বলতে পারি আমরা পাখির ক্লান্ত হয়ে যাওয়া, প্রচণ্ড স্কর্চিং সানলাইটে তাদের টায়ার্ড হয়ে যাওয়া, গাছে বিশ্রাম নেওয়া, তারপর ঝোপে 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 গ্রাসহোপারের সুর বা গ্রাসহোপারের গান গেয়ে বেড়ানো। এছাড়া শীতকালে সন্ধ্যার যে ইমেজ কবি তৈরি করতে চেয়েছেন সেটিকেও আমরা সাকসেসফুলি ইম্যাজিন করতে পেরেছি। এছাড়াও শীতকালে সন্ধ্যাতে একটা ফায়ার প্লেস সাইডে জ্বলা, একটা মানুষের তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকা, সব ইমেজগুলো প্রচণ্ড অর্গ্যানিক, কিংবা আমরা বলতে পারি ভীষণ পরিমাণে রিয়েলিস্টিক। এবং প্রত্যেকটা রিয়েলিস্টিক ইমেজের মধ্যে দিয়ে নেচারকে কিন্তু কবি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। তো সুতরাং আমরা ন্যাচারাল একটা পোয়েট্রি হিসাবেও কিন্তু এটিকে ডেসক্রাইব করতে পারি। এই গেল দ্য পোয়েট্রি অফ আর্থের ইনার অ্যানালিসিস। এছাড়া আর কোনো বিষয় যদি আমরা বলতে পারি তাহলে আরেকটি জায়গা আমরা বলতে পারি যে কবিতাটির মধ্যে দিয়ে একটি বার্তা কিন্তু প্রধানত আমাদের কাছে কবি দিতে চেয়েছেন, যে পোয়েট্রি বা এই যে সং, পৃথিবীর যে পোয়েট্রি বা পৃথিবীর যে সং যেটি একটানা কন্টিনিউ হচ্ছে, সেটি আগামী ভবিষ্যতেও কিন্তু কন্টিনিউ হতে থাকবে। বার্ড আসার পর যেমন গ্রাসহোপার এসছে, বা গ্রাসহোপার যাওয়ার পর যেমন ক্রিকেট এসছে, সেরকমই যদি কোনোদিন এমন হয় ক্রিকেট যাবে তাহলে আবারও অন্য কেউ আসবে। এইভাবে চক্রাকারে কিন্তু এই যে দায়িত্ব পালনের মধ্য দিয়ে পৃথিবীর সঙ্গীতকে, প্রকৃতির সুরকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা, সেটি কিন্তু অবিরামভাবে চলতে থাকবে। এইভাবে কবিতাটি এখানটাতে শেষ হচ্ছে। থ্যাংক ইউ।